এশিয়া মহাদেশ পার্ট 4 বা এশিয়া পার্ট 4। বৃহস্পতিবার কিন্তু পরীক্ষা হবে। আমরা যে এশিয়া মহাদেশের উপর যে ক্লাস নিলাম, আজকে হচ্ছে এশিয়া মহাদেশের উপর লাস্ট ক্লাস, এটার উপর কিন্তু পরীক্ষা হবে। সো এশিয়া পার্ট 4। এশিয়া পার্ট 4 আমরা গতদিন তিনটি অঞ্চল পড়েছিলাম, পাশাপাশি আমরা চীনকে নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা যেটা করব সেটা হলো যে বাকি যে দেশগুলো আছে সেই দেশগুলোর মধ্যে ইম্পর্টেন্ট যে দেশগুলো আছে, যেগুলো সম্পর্কে তথ্য আমাদের জানা খুবই দরকার, সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তাইওয়ানের পূর্ব নাম ফরমুজ। দেশটির সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আছে, কিন্তু কূটনৈতিক সম্পর্ক নয়। তাইওয়ানের পূর্ব নাম ফরমোজা। দেশটির সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আছে, কিন্তু কূটনৈতিক সম্পর্ক নাই। দেখো, আমরা গতদিন একটি হিস্ট্রি জেনেছিলাম, তার মধ্যে একটা ছিল পিং পং ডিপ্লোমেসি, আর একটা ছিল ওয়ান চায়না পলিসি বা এক চীনা নীতি। এই এক চীনা নীতিতে চীন বলেছিল যে তাইওয়ান বলতে আলাদা কোনো দেশ নাই, তাইওয়ান হচ্ছে চীনের একটি অংশ মাত্র। তাই পৃথিবীর যে দেশ চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে, সেই দেশ চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক রেখে তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে পারবে না, তাইওয়ানের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করতে। এখন আমরা যদি বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশের সর্বোচ্চ শর্ত কার সাথে? চীনের সাথে। তাহলে চীনের ওয়ান চায়না পলিসি মেনেই কিন্তু আমরা চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখছি। তাহলে চীন কি বলে, যদি কূটনৈতিক সম্পর্ক চীনের সাথে থাকে, তাহলে তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা যাবে না, শুধুমাত্র তাইওয়ানের সাথে বাণিজ্যিক সম্পর্ক পরিচালনা করা যাবে। যেহেতু চীনের সাথে আমাদের স্বার্থ বেশি, চীনের ওয়ান চায়না পলিসি মেনে আমরা তাইওয়ানের সাথে সম্পর্কে আবদ্ধ হয়েছি, যে তাইওয়ানের সাথে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই, আছে কি শুধুমাত্র বাণিজ্যিক সংস্থা। এরপর বিশ্বের অষ্টম দেশ হিসেবে উত্তর কোরিয়া পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায় 2008 সালে। উত্তর কোরিয়ার পার্লামেন্টের নাম? সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি। তো আমরা জানি যে পৃথিবীতে পরমাণু 2006 সালে, এটা না? তো আমরা জানি যে পৃথিবীতে পরমাণু শক্তিধর দেশ কয়টা? 8টা। এবং 8টি দেশের মধ্যে সর্বশেষ দেশ, দ্যাট মিনস অষ্টম দেশ হিসেবে উত্তর কোরিয়া পরমাণু অস্ত্রের পরীক্ষা চালালো কত সালে? 2006 সালে। 2006 সালে। এরপর মঙ্গোলিয়া একটি স্থল বেষ্টিত দেশ। দেশটি চীন ও রাশিয়ার ভূখণ্ড দ্বারা বেষ্টিত। বিশ্বে সবচেয়ে
কম ঘনবসতিপূর্ণ দেশ? মঙ্গোলিয়া। বিশ্বের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ দেশ মঙ্গোলিয়া। গোবি মরুভূমি মঙ্গোলিয়াতে। মঙ্গোলিয়ার পার্লামেন্টের নাম? মঙ্গোলিয়ার পার্লামেন্টের নাম কি বলতে পারবে কেউ? মঙ্গোলিয়ার পার্লামেন্টের নাম কি? মঙ্গোলিয়ার পার্লামেন্টের নাম হচ্ছে থুরাল। মঙ্গোলিয়ার পার্লামেন্টের নাম হচ্ছে থুরাল। ওকে। লেখা শেষ হইলে বলবো লেখা শেষ। লেখা শেষ স্যার। সবার লেখা শেষ? জি স্যার। জি ওকে। স্যার, শেষ স্যার। আমরা এখানে দেখছি মাহবুব শিশির, রাজীব খান, রায়ান কবির সাদিক। শিশির, তোমার শরীর ভালো এখন? জি স্যার, ইনশাল্লাহ একটু সুস্থ স্যার। শিশির মন্ডল, তুমি কি তুমি তুমি তো মুসলিম না? না স্যার, হিন্দু স্যার। তুমি হিন্দু না? শিশির জি মন্ডল। স্যার। আচ্ছা, মন্ডল তো এই সে মুসলিমদের মধ্যেও আছে, এই টাইটেলটা হিন্দুদের মধ্যেও আছে আর কি, তাই না? জি স্যার, সিপাহী হামিদুর রহমানের বাবার নাম আকাশ আলী মন্ডল। আচ্ছা আচ্ছা, তো ভালো তো। জি স্যার। আমিও এইবার অবাক আসি। হয়েছি প্রথমে শুনে স্যার। হ্যাঁ। আমিও অবাক হয়ে গেছি যখন পড়ছি স্যার, তখন অবাক হয়ে গেছি পুরা, যে মন্ডল মুসলমানদের মধ্যে আছে, এটা আমি জানতাম না। আচ্ছা 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 আচ্ছা। ওকে, এবার আসে। বিশ্বে, স্যার আমরা কি ইসরায়েল সম্পর্কে আলাদাভাবে পড়বো? আজকেই পড়বো, বিশ্বের চতুর্থ শীর্ষ অর্থনৈতিক দেশ জাপান। দেখো, একটা সময় বিশ্ব অর্থনীতিতে 3 নাম্বার পজিশনে ছিল জাপান। জাপানকে পিছনে ফেলে 4 নাম্বার পজিশন জায়গা, জাপানকে পিছনে ফেলে 3 নাম্বার পজিশন জায়গাটা নিয়ে নিয়েছে কে? জার্মানি। আর জাপান এক ধাপ নিচে নেমে এটা হয়ে গেছে চতুর্থ শীর্ষ অর্থনৈতিক দেশ। জাপানের পূর্ব নাম? নিপ জাপানের পূর্ব নাম নিপ্পন। পার্লামেন্টের নাম? জাপানের পার্লামেন্টের নাম, বই পুস্তকে আমরা শুধু ডায়েট পাবো। শুধু ডায়েট না, জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ন্যাশনাল ডায়েট। জাপানের বর্তমান প্রধানমন্ত্রী? জাপানের বর্তমান প্রধানমন্ত্রী, জাপানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কেউ বলতে পারবে? স্যার শিগেরো ইশিবা। ভেরি গুড, শিগেরু ইশিবা। জাপানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম শিগেরু ইশিবা। বাংলাদেশ আহ, সবচেয়ে বেশি সাহায্য পায় জাপানের কাছ থেকে।
বাংলাদেশ সবচেয়ে বেশি সাহায্য পায় কার কাছ থেকে? জাপানের কাছ থেকে, এবং জাপানের একটি সংস্থার কাছ থেকে পায় বেসিক্যালি। এবং সেই সংস্থার নাম কি? জাইকা। কার কাছ থেকে পায়? জাইকার কাছ থেকে পায়। আর বাংলাদেশ সবচেয়ে বেশি ঋণ পায় যে সংস্থার কাছ থেকে, তার নাম কি? আইডি, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, যেটা আমরাই তোমাদেরকে বিশ্ব ব্যাংকের মধ্যে পড়ে এসেছি। মানে সবচেয়ে বেশি ঋণ পাই কার কাছ থেকে? আইডিয়ার কাছ থেকে। আর সবচেয়ে বেশি সহায়তা পাই কার কাছ থেকে? জাইকার কাছ থেকে। কেন বাংলাদেশ দেখো এই জাপানের কাছ থেকে সবচেয়ে বেশি সহায়তা পায়? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1946 সালে জাপানকে বিচার করার জন্য একটা ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, এবং সেই ট্রাইব্যুনালের নাম কি? টোকিও ট্রাইব্যুনাল। এই টোকিও ট্রাইব্যুনালে যে যারা বিচারক ছিল তাদের মধ্যে একজন বিচারক ছিলেন, যে বিচারকের নাম ছিল রাধা বিনোদ। রাধা বিনোদ পাল। এই বিনোদ পালের জন্ম হচ্ছে আমাদের কুষ্টিয়ার। তার বেড়ে ওঠা কুষ্টিয়াতে, তার স্কুল, প্রাইমারি হাই স্কুল কুষ্টিয়াতে, ইন্টারমিডিয়েট পড়ে রাজশাহীতে, দেন সে পরিবারের সাথে কলকাতায় চলে যায়। কলকাতায় গিয়ে তিনি আইন নিয়ে পড়ালেখা করেন এবং খুবই বিখ্যাত একজন আইনজীবী হয়ে যান। এবং রাধা বিনোদ পাল ছিলেন অত্যন্ত নীতি নৈতিকতা সম্পন্ন একজন মানুষ ছিলেন মানুষ ছিলেন। আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান ছিল অক্ষশক্তিতে ছিল, অর্থাৎ জাপান, জার্মানি, ইতালি যখন অক্ষশক্তি কি, এটা আমরা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধে আলোচনা করব তখন আমরা পড়বো। হ্যাঁ, খেয়াল করবে, জাপান ছিল অক্ষশক্তিতে, আর মিত্র শক্তিতে ছিল ইউকে, ইউএসএ, ফ্রান্স। এই যে ইউকে, ইউএসএ, ফ্রান্স, রাশিয়া, চীনা, এই যে যে দেশগুলো, এই দেশগুলো চেয়েছিল কি? টোকিও ট্রাইব্যুনালের মাধ্যমে জাপানকে এমন ভাবে শায়েস্তা করতে, জাপানের উপর এত পাহাড় সমান ক্ষতিপূরণ চাপিয়ে দিতে, যাতে জাপান আর কখনোই কোনো রাষ্ট্রের জন্য হুমকি হয়ে উঠতে পারে। কিন্তু রাধা বিনোদ পাল বললেন কি? রাধা বিনোদ পাল বললেন, এখানে ন্যায় বিচার করা হবে, এখানে কোন রাষ্ট্রের ইচ্ছার প্রতিফলন ঘটবে না, এখানে ন্যায় বিচার হবে। হ্যাঁ, জাপান যদি কারোর 5 টাকা ক্ষতি করে, জাপানের কাছ থেকে 5 টাকা আদায় করা হবে। জাপানের কাছ থেকে 5 টাকায় আদায় করা হবে। জাপানের কাছ থেকে 50 টাকা আদায় করা হবে না। জাপানের কাছ থেকে 2 টাকা আদায় করা হবে। যতটুকু অপরাধ করেছে জাপান, জাপানের কাছ থেকে ঠিক ততটুকুই ক্ষতিপূরণ আদায় হবে। কিন্তু এরা চেয়েছিল জাপান 5 টাকার ক্ষতি করে থাকলে জাপানের কাছ থেকে যেন 500 টাকার সমপরিমাণ ক্ষতিপূরণ আদায় করতে। অন্যায় বিচার চেয়েছিল। কিন্তু রাধা বিনোদ পাল বলেন যে নো, এখানে কি হবে? ন্যায় বিচার হবে। জাপান যতটুকু অপরাধ করবে, ততটুকুই করেছে, ততটুকুই জাপানের কাছ থেকে আদায় করা হবে। মানে দেখো, রাধা বিনোদ পালের কারণে টোকিও ট্রাইব্যুনাল নিরপেক্ষ বিচার করতে সক্ষম হয়েছিল, যার ফলে এই রাষ্ট্রগুলোর যে অন্যায় চাওয়া, সেই চাওয়া কার উপর প্রতিষ্ঠিত হলো না? জাপানের উপর প্রতিষ্ঠিত হলো না। তাহলে দেখো, জাপান বেঁচে গেল অন্যায় বিচারের হাত থেকে কার কারণে? রাধা বিনোদ রাধা বিনোদ পালের পাল। কারণে। রাধা বিনোদ। তখন জাপানের সম্রাট ছিল কে? হিরোহিতো। হিরোহিতো কি বলে? যতদিন পৃথিবীতে জাপান থাকবে, বাঙালিদের দুঃখ দুর্দশার পাশে জাপান থাকবে। এবং 1971-এ যখন বাংলাদেশ নামক রাষ্ট্রটির জন্ম হলো, তখন জাপান বলল, রাধা বিনোদ পালের বেড়ে ওঠা কুষ্টিয়া কোথায়? বাংলাদেশে। তার নৈতিকতা থেকে গড়ে উঠেছে কুষ্টিয়া, দ্যাট মিনস নীতি নৈতিকতা গড়ে উঠেছে যে দেশের থেকে, সেই দেশের নাম কি? বাংলাদেশ। তো এখান থেকে বাংলাদেশকে জাপান সর্বোচ্চ পরিমাণে সহযোগিতা করবে। তো এই সকল কারণেই পৃথিবীতে অনেক দরিদ্র দেশ থাকার পরেও তারা জাপানের কাছ থেকে তত বেশি সহায়তা পায় না, যত বেশি সহায়তা পেয়ে থাকে আমাদের বাংলাদেশ। ক্লিয়ার সবাই? ফ্যান্টাস্টিক একটা আলোচনা স্যার, এটা জানতামই না হ্যাঁ, স্যার। হ্যাঁ, লিখবে এবার। মুসলিম বিশ্বে আয়তনে বড় দেশ কাজাখস্তান।
কাজাখস্তানের রাজধানী কাজাখস্তানের রাজধানী, হ্যাঁ, আলমা-আতাকে বলা হয় ফাদার অফ অ্যাপেল ট্রিস, ফাদার অফ অ্যাপেল ট্রিস। এরপরে তাসখন্ডকে বলা হয় সিটি অফ ফাউন্টেন্স বা ঝর্ণার নগর। এরপর বাহরাইনকে বলা হয় মুক্তার দ্বীপ, বাহরাইনকে বলা হয় মুক্তার দ্বীপ। এরপর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সদর দপ্তর দুবাই। এরপর বিশ্বে তেল রপ্তানিতে শীর্ষে সৌদি আরব। স্যার আমার একটু সাজেশন প্রয়োজন ছিল। আমি হচ্ছে হুম। আপনার 49 যে ব্যাচের স্টুডেন্ট ছিলাম, কিন্তু ওই সময় যখন আপনি এগুলো লিখাইছিলেন, এখন আমি এগুলো দেখে মনে হচ্ছে স্যার কিছু ইনফরমেশন মানে বাদ পড়ে যাচ্ছে, আবার কিছু নতুন যোগ হচ্ছে। এখন আমি স্যার কি করতে পারি? আমি কি নতুন করে আবার সবগুলো নোট করব? না, যেগুলো অ্যাড হচ্ছে সেগুলো অ্যাড করবে ওই নোটের মধ্যেই। যেগুলো আমি যদি তুমি মনে করো যে না এই তথ্যটি এখন এক্সট্রা এক্সট্রা তথ্য পড়ানো হলো, তাহলে ওই তথ্যটি তুমি অ্যাড করে দিবে। জি স্যার। স্যার গতবার কিন্তু আপনি আবার এই ঠিক এই জায়গার মধ্যে স্ট্যাচু অফ পিসের কথা বলেছিলেন, কিন্তু আজকে আর বলেন নাই, তো এই কারণে বললাম। হ্যাঁ, স্ট্যাচু আমি এখানে না বললেও যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে পড়াবো তখন কিন্তু আমি পড়াই দিব। জি স্যার। স্ট্যাচু অফ পিস যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে পড়াবো তখন স্ট্যাচু অফ পিস অকিনাওয়াতে, মানে জাপানের যেটা আহ, অকিনাওয়াতে হবে না, এটা যে সিউলে কেন হবে, এটা আমি ব্যাখ্যাটা দিয়ে দিব। হ্যাঁ, ওকে। জি স্যার। থ্যাংক ইউ স্যার। এরপরে ইরান লিখে আনলেন। ইরান, খেয়াল করবে, ইরান একটি মোটামুটি আলোচনার দেশ। মধ্যপ্রাচ্যের তিনটি দেশ কিন্তু বেশ আলোচিত, যার একটা হচ্ছে ইরান, একটা হচ্ছে ইসরায়েল, আর হচ্ছে ফিলিস্তিন। এই তিনটা দেশ তোমাকে পড়তেই হবে, খেয়াল করবে। আমরা দেখতে পাই যে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সাথে ইরানের সম্পর্ক একটা সময় ভালো ছিল, বর্তমানে খারাপ। আমেরিকার সাথে ইরানের সম্পর্ক একটা সময় ভালো ছিল, কিন্তু বর্তমানে খারাপ, খেয়াল করবে। 1950 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় পরমাণু ইস্যুতে ইরানের হাতে খড়ি হয়েছিল 1950 সালে। এবং 1950 সালে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে পরমাণু ইস্যুতে সহযোগিতা করে, তখন সেই সহযোগিতা কিন্তু পরমাণু অস্ত্র তৈরি করার জন্য সহযোগিতা ছিল। সেই সহযোগিতা ছিল পরমাণু বিদ্যুৎ, পরমাণু জ্বালানিকে কাজে লাগিয়ে পরমাণু বিদ্যুৎ উৎপাদন করবে, সেই সহযোগিতা ছিল। যেভাবে রাশিয়ার সহযোগিতায় আমরা গড়ে তুলছি আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এখন যদি এখন যদি
এই রাশিয়ার সহায়তায় যে আমরা রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলছি, বাংলাদেশ যদি এখানে নিউক্লিয়ার উইপন্স তৈরি করার জন্য প্রস্তুতি গ্রহণ করে, আলটিমেটলি দেখবে যে এটার জন্য রাশিয়া তথা বিশ্বের পরমাণু শক্তিধর দেশগুলো কিন্তু আমাদের বিপক্ষে ছিল। তো খেয়াল করবে, তখন আমরা দেখতে পেলাম সেটা হলো যে এরপরে ইরানে একজন প্রধানমন্ত্রী নির্বাচিত হয় এবং সেই প্রধানমন্ত্রীর নাম হচ্ছে মুহাম্মদ মুসাদ্দেক। মুহাম্মদ মুহাম্মদ মুসাদ্দেক। এই মোহাম্মদ মোসাদ্দেক ছিল অত্যন্ত দেশপ্রেমিক প্রধানমন্ত্রী, ইরানের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিত, যে কারণে মোহাম্মদ মোসাদ্দেককে পশ্চিমারা ষড়যন্ত্র করে ক্ষমতা থেকে উৎখাত করে 1953 সালে, এবং এই 53 সালে আমরা দেখতে পেলাম একজন ক্ষমতালোভী রেজা শাহ পাহলভি, তিনি কি করলেন, তিনি ক্ষমতায় বসে গেলেন। এই রেজা শাহ পাহলভি ছিল ইরানের একজন শাসক। তিনি ছিলেন অত্যন্ত ক্ষমতালোভী। তিনি পড়ালেখা করেছেন সুইজারল্যান্ডে এবং তিনি পশ্চিমা আদর্শের অনুসারী ছিলেন। তিনি ইসলামী আহ, সংস্কৃতি, ইসলামী চেতনা এগুলোর প্রতি যথেষ্ট পরিমাণ উদাসীন ছিলেন, এবং রাষ্ট্রের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে যে কোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকতে হবে এরকম মনোভাব ছিল রেজা শাহ পাহলভি। যে কারণে ইরানের জনগণ কোনোভাবেই রেজা শাহ পাহলভিকে ইরানের শাসক হিসেবে মেনে নিতে পারে নাই। তার বিপক্ষে ইরানের জনগণ আন্দোলন সংগ্রাম শুরু করে। যখন আন্দোলন সংগ্রাম শুরু করলো, তখন আমেরিকা ও ইসরায়েল, এই রেজা শাহ পাহলভির বন্ধু, আমেরিকা এবং ইসরায়েল তখন রেজা শাহ পাহলভিকে বলল যে তোমার বিপক্ষে যারা আন্দোলন সংগ্রাম করছে তাদেরকে দমন করতে হবে, তাদেরকে দমন করার জন্য তোমার একটা বিশেষ বাহিনী গঠন করতে হবে। আর সে কারণে 1957 সালে এই রেজা শাহ পাহলভি সাভাক নামে সাভাক নামে একটা গোপন পুলিশ বাহিনী গড়ে তোলে। এই পুলিশ বাহিনী রেজা শাহ পাহলভির বিপক্ষে যারাই কথা বলতো তাদেরকেই ধরে ধরে গুম করত, তাদেরকেই ধরে ধরে নির্যাতন করত, তাদেরকেই ধরে ধরে কি করত, হত্যা। ইরানের বেশিরভাগ জনগণ কি শিয়া। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শিয়াদের বসবাস আছে। সৌদিতে আছে, কাতারে আছে, কুয়েতে আছে, ইরাকে আছে। এই যে দেশগুলোতে শিয়ারা যারা আছেন, তখন তারা হুমকি দিতে থাকলো রেজা শাহ পাহলভিকে, যদি ইরানের বিরোধী জনমতের উপরে রেজা শাহ পাহলভি তার যে আক্রমণ এটা যদি বন্ধ না করে, তার যে হামলা মামলা বন্ধ না করে, তাহলে আমরা ইরানে হামলা চালাতে বাধ্য হব। এ কথা কে বললো? এ কথা বললো রেজা, এ কথা বললো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের বসবাসরত শিয়ারা। তখন আমেরিকা ও ব্রিটেন, আমেরিকা, ব্রিটেন এবং ইসরায়েল রেজা শাহ পাহলভিকে বলল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে তোমার দেশে আক্রমণ হতে পারে, তাই ওই আক্রমণকে যদি প্রতিহত করতে হয় তাহলে তোমার প্রতিরক্ষা বিভাগকে শক্তিশালী করতে হবে। আর প্রতিরক্ষা বিভাগকে শক্তিশালী করতে গেলে তোমার সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এগুলোর হাতে অস্ত্রের পরিমাণ বাড়াতে হবে, শক্তিশালী অস্ত্র দিতে হবে। অর্থাৎ এরা কি করলো, এরা রেজা শাহ পাহলভিকে অস্ত্র কেনার পরামর্শ দিল। রেজা শাহ পাহলভি অর্থনৈতিক ভাবে তখন ইরান শক্তিশালী না, তখন বলেন যে অস্ত্র কেনার মতো এরকম পর্যাপ্ত অর্থ আমার কাছে নাই। তখন তখন এই আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ, খেয়াল করবে, 1 মিনিট আমি একটু ল্যাপটপের চার্জারটা লাগাই। আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ব্রিটিশ গোয়েন্দা সংস্থা যার নাম হচ্ছে বিআইএস, খেয়াল করবে, এই দুটি গোয়েন্দা সংস্থা তখন রাজা শাহ পাহলভিকে বললো যে তোমার হাতে তো, তোমার দেশে তো প্রচুর তেল আছে, তাহলে তেল তুমি উত্তোলন করে অস্ত্র কিনো। অর্থাৎ ফাইনালি রেজা শাহ পাহলভি কি হলো, রেজা শাহ পাহলভি রাজি হয়ে গেল এবং ইরানের অয়েল উত্তোলন এবং বিক্রি এটার সাথে চুক্তি হয়ে গেল কার, শেভরনের। আর একটা হচ্ছে
তোমার বিপি মানে ব্রিটিশ পেট্রোলিয়াম। অর্থাৎ ইউএসএ ও ইউকে কাছ থেকে ইরান অস্ত্র কিনবে, যে অস্ত্রের মূল্য পরিশোধ করা হবে তেলের খনি থেকে শ্যাভরন এবং বিপি যে তেল উত্তোলন করবে সেই উত্তোলনকৃত তেলের অর্থ মূল্য দিয়ে। এভাবে পর্যাপ্ত পরিমাণ অস্ত্র কিনলো এবং অস্ত্র কিনে রেজা শাহ পাহলভি সেই অস্ত্র ব্যবহার করতে থাকলো তাদের বিপক্ষে, ইরানের জনগণের বিপক্ষে। ফাইনালি এত অত্যাচারে অতিষ্ঠ হয়ে ইরানের জনগণ 1979 সালে ইরানের শিয়া সম্প্রদায়ের লিডার যে ইমাম খমেনির নেতৃত্বে 1979 সালে ইরানে একটি বিপ্লব সংগঠন করলো, যে বিপ্লবের মাধ্যমে রেজা শাহ পাহলভি ক্ষমতা থেকে নামতে বাধ্য হল। সেই বিপ্লবের নামই হচ্ছে ইরানের ইসলামী বিপ্লব, ইসলামিক রেভলিউশন অফ ইরান। এবং এই বিপ্লবের মাধ্যমে রেজা শাহ পাহলভি ক্ষমতা থেকে উৎখাত হলেন এবং তিনি ফ্রান্সে পালিয়ে গেলেন। ক্ষমতায় বসলো কারা? ক্ষমতায় বসলো ইরানের শিয়ারা। শিয়ারা শিয়াদের সাথে কাদের সম্পর্ক ভালো হলো তখন? শিয়াদের সাথে সম্পর্ক ভালো হলো তোমার চীনের, সম্পর্ক ভালো হলো কার? রাশিয়ার, সম্পর্ক ভালো হলো কার? সিরিয়ার, সম্পর্ক ভালো হলো কার? ফিলিস্তিনের হামাস, ইয়ে তোমার হচ্ছে যে আহ, হামাস তো পরবর্তীতে গঠিত হয়, অর্থাৎ যে ফিলিস্তিনের যে স্বাধীনতা পক্ষ যারা ইসরায়েলের অস্তিত্ব অস্বীকার করে, এদের সাথে সম্পর্ক ভালো হলো। সম্পর্ক ভালো হলো কার? পরবর্তীতে তোমার হিজবুল্লাহর সাথে সম্পর্ক ভালো হলো। পরবর্তীতে সম্পর্ক ভালো হলো কার? অনেক পরে এসে সম্পর্ক ভালো হলো ইয়েমেনের হুতিদের সাথে সম্পর্ক ভালো হলো। অর্থাৎ মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং আমেরিকা বা পশ্চিমাদের সাথে যাদের সম্পর্ক খারাপ, তাদের সাথে ইরানের এই শিয়াদের সম্পর্ক ভালো হলো, যে কারণে ইরানের উপরে পশ্চিমা বিশ্বের দেশগুলো অনেক বেশি রেগে গেল, ক্ষোভে ফেটে পড়লো এবং ইরানের উপরে একের পর এক নিষেধাজ্ঞা দিতে থাকে এবং ইরানের উপর অভিযোগ করতে থাকলো আমেরিকা। কি অভিযোগ করতে থাকলো? যে ইরান পরমাণু জ্বালানিকে কাজে লাগিয়ে পরমাণু বিদ্যুৎ তৈরি করছে না, বরং পরমাণু জ্বালানিকে কাজে লাগিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যার মূল টার্গেট হচ্ছে নিউক্লিয়ার উইপন্স তৈরি করা। এবং এই অভিযোগ এনে ইরানের অর্থনীতির উপর, রাজনীতির উপর, ইরানের নাগরিকদের উপরে, রাজনৈতিক লিডারদের উপরে একের পর এক নিষেধাজ্ঞা দিতে থাকলো। ইরানের তেল সম্পদের উপরে একের পর এক নিষেধাজ্ঞা দিতে ইরান বলতে থাকলো যে নো, আমি কোনো নিউক্লিয়ার উইপন্স তৈরি করছি না, আমি পরমাণু জ্বালানিকে কাজে লাগিয়ে শুধু পরমাণু বিদ্যুৎ তৈরি করছি। কিন্তু আসলে ইরান যে কথাটা বলেছে এটা একটা মিথ্যা কথা বলেছিল। আসলে পরমাণু জ্বালানি শুধুমাত্র পরমাণু বিদ্যুৎ না, পরমাণু অস্ত্র তৈরি করার প্রচেষ্টা চালাচ্ছিল। 2014 সালে 2014 সালে পৃথিবীর 6টি দেশ, যাদেরকে বলা হয় P5+1, এই P5 হচ্ছে পার্মানেন্ট মেম্বার অফ দ্য ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল। আমরা কিন্তু পড়ে এসেছি নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্যকে P5 বলা হয়, আর 1 হচ্ছে জার্মানি। এই 6টি দেশের সাথে 2014 সালে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা হলো এবং সেই আলোচনা সফলতার মুখ দেখলো কত সালে? সফলতার মুখ দেখলো তোমার 2015 সালের 14ই জুলাই। এই 14ই জুলাই 2015 সালে কি হলো? 14ই জুলাই 2015 সালে P5+1 এর সাথে ইরানের কি হলো? ইরানের চুক্তি হলো পরমাণু ইস্যু। সেই চুক্তিতে মূল বক্তব্য কি ছিল? ইরান যে পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে তা স্টেপ বাই স্টেপ কমিয়ে নিয়ে আসবে এবং ইরানের উপরে দীর্ঘদিন ধরে চলে আসা যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞাও স্টেপ বাই স্টেপ কি করা হবে? তুলে নেওয়া হবে। এবং সেই চুক্তির নাম কি হলো? JCPOA বা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন। এই চুক্তিটা যখন হয়েছিল তখন আমেরিকাতে ক্ষমতায় ছিল কারা? আমেরিকাতে ক্ষমতায় ছিল ডেমোক্রেটরা। তখন আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছে বারাক ওবামা। রিপাবলিকানরা বললেন যে ইরান ইরান যতই এই চুক্তি করুক না কেন, ইরান যতই বিশ্ববাসীকে প্রতিশ্রুতি দিক না কেন তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করবে, আসলে ইরান হয়তো বা বিশ্ববাসীকে দেখানোর জন্য কিছু পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ করবে, কিন্তু গোপনে গোপনে ঠিক ইরান আরো বেশি পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ করবে। তাই ইরানের উপরে ইরানকে কোনোভাবেই
ছাড় দেওয়া উচিত হবে না। ইরানের উপর থেকে কোনো ধরনের নিষেধাজ্ঞা ওঠানো ঠিক হবে না, বরং ইরান ইরানের সাথে এই চুক্তি বাতিল করে ইরানের উপরে আরো নিষেধাজ্ঞার মাত্রা বাড়াতে হবে। প্রয়োজনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ চালিয়ে ধ্বংস করে দিতে হবে। রিপাবলিকান এই কথা বললো, কিন্তু বারাক ওবামা চুক্তিটা কি করলেন না, বাতিল করলেন। 2016 সালে মার্কিন প্রেসিডেন্ট ইলেকশনে রিপাবলিকান রিপাবলিকান দল থেকে নমিনেশন পেল ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তখন বললেন, আমি যদি নির্বাচিত হই তাহলে P5+1 চুক্তি থেকে আমেরিকাকে কি করা হবে, বের করে আনা হবে। তিনি নির্বাচিত হলেন এবং নির্বাচিত হয়ে 8 মে 2018 সালে কি করলো, এই চুক্তি থেকে আমেরিকাকে বের করে আনলো এবং বের করে এনে একের পর এক ইরানের উপর কি করা হলো, নিষেধাজ্ঞা দেওয়া হলো। এবং আমরা দেখতে পেলাম ইরানের যে পারমাণবিক স্থাপনা, সেখানে আমরা দেখতে পাই কি হয়েছে, একের পর এক আক্রমণ করেছে। প্রথমে আক্রমণ করেছে কে, ইসরায়েল আক্রমণ করেছে। তারপর আক্রমণ করেছে কে, আমেরিকা আক্রমণ করেছে। তো এটা এখন চলছে ইরানের পরমাণু ইস্যুকে কেন্দ্র করে। পশ্চিমা বিশ্ব এবং অন্য মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ ইসরায়েলের সাথে ইরানের টানাপোড়েন। সবাই ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার, ক্লিয়ার স্যার। লিখব, ইরানের পূর্ব নাম পারস্য। দেশটিতে ইসলামী বিপ্লব হয় 1979 সালে। ইরানের বর্তমান প্রেসিডেন্ট বলতে পারবে? ইরানের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? স্যার মাসুদ পেজিশকিয়ান। মাসুদ পেজেশকিয়ান। এই জিনিসটা কি তোমরা বলতে পারবে? স্যার নারকেল তেল। না দুধ? কি স্যার? দুধ না? না স্যার, নারকেল তেল। মনে আমি হচ্ছে আপনার দুধের শপে মতো। গিয়ে দেখছি স্যার। ওইটা তো মনে হচ্ছে। দুধই মনে হচ্ছে, কিন্তু দুধ না এটা, তাই না? জি স্যার। এটা হচ্ছে কোকোনাট অয়েল। কোকোনাট অয়েল যদি অরিজিনাল হয় এরকম জমে যাবে ঠান্ডায়, হ্যাঁ, জমে একদম নারকেলের মতো কালার হবে। নারকেল, আমরা যে খাই না নারকেল, এতে ঠিক সেরকম কালার হবে। আর যে ডুপ্লিকেট হয় তাহলে এটা জমবে না। শিশির তো আমার শপে গিয়েছিল, শিশিরকে জি কিছু স্যার। খাওয়ানোর সুযোগ হয়েছিল আমার, জি তাই না স্যার। শিশির? জি স্যার। এই খাওয়ার পরে কি তোমার জ্বর আসছিল? স্যার আমি অসুস্থ ছিলাম, আমি তারপরে ওইদিকে গেছিলাম স্যার, আপনার সাথে দেখা করতেই গেছিলাম আচ্ছা, স্যার, কারণ এর আগে তোমরা 12 নম্বর সেক্টর যখন ছিলেন তোমরা তখন তো আশপাশে যাইতে যারা পারি নাই। আসছো তারা আইসো, আমার আমার অফিসে আইসো, হ্যাঁ। স্যার আমি চলে আসবো একদিন ইনশাল্লাহ আপনাকে ফোন দিয়ে। হ্যাঁ আইসো, এখানে ইনশাল্লাহ অনেক কিছু আছে খাওয়ার জন্য, হ্যাঁ, আনলিমিটেড খাইতে পারবা। তবে হ্যাঁ, স্যার মধুটা বেস্ট ছিল স্যার, আমি যে মধুটা নিয়ে আসছি স্যার, হ্যাঁ, তুমি মধু এটা কোনটা বেস্ট নিছিলা? স্যার। স্যার আমি লিচু ফুলেরটা নিয়েছিলাম স্যার। এই যে এটা একটা দেখো, এটা একটা গুড়, চকলেট গুড়, এটা কি জুসি ভিতরে, হ্যাঁ। তো গুড় তো মনে হয় না। এটা এটা চকলেট গুড়, একদম চকলেটের বিকল্প হিসেবে খাওয়া যায় এটা, খুবই টেস্ট। ও, স্যার ইয়াম্মি মনে হচ্ছে। আইসো আইসো, এখানে যা আছে সব খাইতে পারবা, আরো আছে, তোমরা খাইতে পারবা। কাল থেকে স্যার আমি আমার গেছি থেকে তো। মনে হচ্ছে এটা যে নসিলা আছে না স্যার, নসিলা টাইপের ওইরকম মনে হইতেছে স্যার। আগামীকাল থেকে আমি বেচেলার। সিরিয়াসলি স্যার? খুব ভালো লাগে ভাই মাঝে মধ্যে বেচেলার, এটা সত্যি কথা। একটা স্যার স্বাধীনতা, কল্পনার রান্না বাইরে বান্না ভাই। স্যার? রান্না করে দিয়ে গেছে, ফ্রিজে আছে, মাছ মাংস রান্না করে দিয়ে গেছে, ফ্রিজে আছে। হ্যাঁ, তবে সত্যি একদম নিজের মতো করে সময় পার করা যায় তো, এটা আসলে ভালো লাগে। এটা ঈদ, পুরা ঈদ।
স্যার আশেপাশে কেউ নাই তো, কেউ শুনে না তো স্যার। না, শোনে নাই কেউ। আচ্ছা, এবার শিরিন এবাদি ইরানের মানবাধিকার কর্মী। তিনি প্রথম মুসলিম নারী হিসেবে শান্তিতে নোবেল পান। পরীক্ষা কি হবে? তারেক রহমান তো আসতেছে, জানো তো? স্যার 25 তারিখে আসতেছে স্যার, জি শুনলাম। স্যার। হ্যাঁ, আমি তো এই যে এখন রেগুলার 300 মিটার সাইকেলিং করতে যাই, আজকে দুপুরবেলা 50 কিলো চালায় আসলাম। ওখানে পুরো স্টেজ বানানো হচ্ছে কিন্তু। তাকে কিন্তু সংবর্ধনা দিয়ে স্বাগত জানানো হবে কিন্তু, বা সংবর্ধনা দেওয়া হবে কিন্তু ওখানে 300 ফিটে। স্যার আসতেছে তো 1 মাসের ট্রাভেল পাস নিয়ে, তারপর কি হবে স্যার? কি? হ্যাঁ। স্যার আমি শুনলাম যতটুকু যে 1 মাসের ট্রাভেল পাস নিয়ে নাকি আসতেছে। না, কি জানো, নার্গিস মুহাম্মাদি, ইরানের নারী অধিকার কর্মী এবং মানবাধিকার কর্মী। তিনি শান্তিতে নোবেল পান কত সালে বলো? 2023 সালে। 2025-এ কে পাইছে? স্যার ভেনেজুয়েলার মহিলা। ধনী, তোর মামা। সাল, একবার ইরানের বাম নগরী ইরানে অবস্থিত। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে P5+1 এর সাথে ইরানের চুক্তি হয় 14 জুলাই 2015 সালে। চুক্তিটির নাম জেসিপিওএ বা জয়েন্ট প্ল্যান অফ অ্যাকশন, জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন। এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহার করে নেয় 8 মে 2018 সালে।
দেখেছিস? জি স্যার, লেখা শেষ স্যার। তাহলে লিখবি ইসরায়েল। আমি আবার বলছি, তোমাদের ক্লাস এখন থেকে হবে শনি সোম বুধ, এই তিন ফিক্সড। আর একদিন, যেহেতু সপ্তাহে 4 দিন ক্লাস হওয়ার কথা, আর একদিন হবে যে কোনো একদিন, হ্যাঁ। শনি সোম বুধ হচ্ছে ফিক্সড রাত 9টায়, হ্যাঁ। আর একদিন হবে যে কোনো একদিন, আমি ওটা আমার রিল্যাক্স মতো নিবো আর কি। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। ইসরায়েল। স্যার রিটেন ক্লাসগুলো সেম ভাবে চলবে? হ্যাঁ, রিটার্ন ক্লাসগুলো সেম ভাবে চলবে। আমরা আগে প্রিলিটা শেষ করে নিই, হ্যাঁ, তারপর আমরা রিটার্নটা রিটার্নটা আবার ধরবো আর কি, হ্যাঁ। কারণ যদি আমাদের পরীক্ষা যদি 30 জানুয়ারি যদি হয়ে যায়, আর যদি দেখি যে না, পরীক্ষা নতুন করে ডেট দিচ্ছে এবং সেটা লং ডেট, তাহলে সেক্ষেত্রে হয়তো আমরা প্রিলি রিটার্ন আবার মিক্স আপ করে ক্লাস করবো, হ্যাঁ। ওকে। স্যার এখন স্যার আমরা প্রিলি গুলো আদৌ কি চলবে? চেঞ্জ হবে স্যার? হুম হুম চেঞ্জ কি হবে স্যার পরীক্ষার ডেট? পরীক্ষার ডেট চেঞ্জ হওয়ার জন্য যে জিনিসটা লাগবে, সেটা হলো যে রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ থাকা লাগবে। স্বাভাবিকভাবে নির্বাচন আগে রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ হবে। ইভেন 25 তারিখের পর, তারেক রহমান আসার পর কি ঘটে, এখানে অনেক কিছু ঘটতে পারে। হুম। অনেক কিছু ঘটতে পারে। সেটা ধরে নাও যদি এমন ঘটে, ধরে নাও যদি এমন ঘটে যে সেনাবাহিনী এতদিন ধরে চুপচাপ ছিল, এবং রাজনৈতিক পরিস্থিতি আরো যদি খারাপ হয়, মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে মারার যে বিষয়টা, সেটা যদি হয়, যেটা খুবই, মানে কি বলবো, আমি আসলে এই যে ময়মনসিংহে যে লোকটাকে যে পুড়িয়ে মারা হলো, এটা কি কোনো মানুষের কাজ? স্যার, তারা মানুষ হইতে পারে না স্যার। একটা মানুষ যাই করুক না কেন, তাকে তো পুড়িয়ে হত্যা করা যাবে। ওকে পোড়াইলে আল্লাহ তাআলা পোড়াবে পরকালে। তুমি পোড়ানোর কে? আর তৌহিদি জনতার স্যার রক্ত গরম এখন স্যার। স্যার শহীদি ব্লাসফেমির জনতার রক্ত দোহাইটা অনেক গরম বেশি ওই, হয়ে যাইতেছে না স্যার? এগুলো অনেক বাড়াবাড়ি। এই যে হাদির মৃত্যুর পর যে ভাঙচুর গুলো হলো, হাদির মৃত্যুর পর যে ভাঙচুর হইলো, হাদি কি বলছে? এরকম প্রথম আলো আপনি আরো 10টা তৈরি করেন, প্রথম আলোর বিকল্প হিসেবে আরো 10টা তৈরি করেন। হাদির আইডিওলজি ছিল এইটা, যে জি প্রথম স্যার, আলোকে হাদি আপনি এটা বলছিল বয়কট স্যার। করতে পারেন, প্রথম আলোকে আপনি সমালোচনা করতে পারেন, প্রথম আলোর মতো 10টি বিকল্প পত্রিকা আপনি তৈরি করুন। হাদি কিন্তু কখনোই বলে নাই প্রথম আলো ভাঙতে হবে, তাই না? বাংলাদেশে একটি মহল আছে, যে মহল চাচ্ছে না ফেব্রুয়ারিতে নির্বাচন হোক। কারণ যত দ্রুত নির্বাচন হবে, তত বিএনপির জন্য প্লাস পয়েন্ট, জামাতের জন্য লস পয়েন্ট। যত দেরি করে নির্বাচন হবে, তত বেশি বিএনপি দ্বারা অঘটন ঘটবে। চাঁদাবাজি, চুরি, ছিনতাই, হত্যা, খুন, যা কিছু ঘটবে। তখন মানুষ বিএনপি কে বলে বিএনপি শুনলেই আতঙ্কগ্রস্ত হয়ে যাবে। তখনই তারা তখন তারা দেখবে যে না, এই আওয়ামী লীগের থেকে বিএনপি আরো ভয়ঙ্কর। তাহলে আমরা বিএনপি কেও নির্বাচিত না করে এবারে ভোটটা আমরা অন্য কাউকে দিব। জামাত কিন্তু সেটাই চাচ্ছে। জামাত কিন্তু সেটা চাচ্ছে, যত দেরি করে নির্বাচিত হবে, তত বেশি তারা নিজেদেরকে সুসংগঠিত করতে পারবে, তত ভালো ভালো উদাহরণ জামাত সৃষ্টি করতে পারবে, এবং তত বেশি নেগেটিভ উদাহরণ জন্ম নিবে বিএনপি, যেটাকে যেটাকে কাজে লাগিয়ে জামাত ক্ষমতায় আসতে পারে। এটা এটা হচ্ছে জামাতের স্ট্র্যাটেজি। সো যে যে জামাত ইসলাম যে ভালো, তাও আমি বলবো না। বিএনপি যে ভালো, তাও আমি বলবো না। বাট আমরা বাংলাদেশের মানুষজন যত কথাই বলি না কেন, আমরা নিজেরা যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হব, কখনোই এই বাংলাদেশের পরিবর্তন আসবে না। হাদি হাদিকে মেরে ফেলা হলো, হাদিকে যে মেরে ফেলা হলো, হাদির মতো হয়তো আমরা বলছি যে এক হাদি গেছে লক্ষ হাদির জন্ম নিচ্ছে।
হাদি একজনই হয়, হাদির মতো তো আর কেউ হবে না। না স্যার, এটা সম্ভব না স্যার। হাদির যে ল্যাঙ্গুয়েজ, হাদির যে বুদ্ধিমত্তা, তার যে চরিত্র, তার যে চারিত্রিক বৈশিষ্ট্য, তার যে জ্ঞান গরিমা, তার যে উপস্থাপনা, তার যে সমালোচনার ঢং, এগুলো তো আর কারোর মধ্যে ছিল না, তাই না? এবং হাদি মরার পরে কিন্তু সেটা আমরা দেখেছি। এবং হাদি সত্যিকার অর্থে একজন দেশপ্রেমিক ছিলেন, এবং তিনি বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা মানে সুন্দর একটা সূচনা করতে চেয়েছিলেন। এখন আমরা জানি যে নির্বাচনে প্রার্থীরা টাকা দিয়ে ভোট কেন। আর আমি বলতে এখানে হাদি কি করেছে? হাদি নির্বাচিত হোক, হাদিকে আমি ভোট দিতে পারবো, এই খুশিতে লোকজন তো হাদিকে টাকা দিচ্ছে। যেটা আমেরিকাতে কি করা হয়, আমেরিকাতে ফান্ড রেজ করা হয়, প্রেসিডেন্ট প্রার্থীরা ফান্ড রেজ করে, কিন্তু এইভাবে তো ফান্ড রেজ হচ্ছিল। এটা একটা ভালো উদাহরণ না? ভালো উদাহরণ ও, ছিল। উনি কিন্তু হিসাবও দিচ্ছিল স্যার, হ্যাঁ। আইসা লাইভে হিসাবও দিচ্ছিল। এবং হাদি কতটা ভালো ছেলে তা তার হাসি বলে দেয়, তা তার অ্যাপিয়ারেন্স বলে দেয়। হ্যাঁ, মানুষ যেমনই হোক না কেন, তার কিন্তু অ্যাপিয়ারেন্সে সেটা কিন্তু ফুটে ওঠে। মাথায় রাখবে, একজন অপরাধী অপরাধ করলে কিন্তু তার অ্যাপিয়ারেন্স বোঝা যায়। হ্যাঁ, সে কারণে কিন্তু একজন অপরাধীকে এমনি রিমান্ডে নেওয়া হয় না। হ্যাঁ, এই যে সন্দেহভাজন একজন ব্যক্তিকে এমনি কিন্তু রিমান্ডে নেওয়া হয় না, তাকে কিন্তু এমনি জিজ্ঞাসাবাদ করা হয় না। তার কথা বলা দেখা, কথা বলার ধরন দেখা হয়, এক এক সময় এক এক কথা বলছে কিনা, হ্যাঁ, তার অ্যাপিয়ারেন্সটা কেমন ছিল, এগুলো দেখেই কিন্তু পুলিশ কিন্তু অপরাধী কি করে শনাক্ত করে। সো হারানোর হাদিকে হারিয়ে সত্যিকার অর্থে আমরা, যারা সত্যিকার অর্থে যারা একটা ভালো চিন্তা করি, তারা কিন্তু প্রচন্ড কষ্ট পেয়েছে। হম, এবং আমি কিন্তু প্রচন্ড কষ্ট পেয়েছি ব্যক্তিগত ভাবে। ওকে, আগে আমরা ইসরায়েল সম্পর্কে একটু লিখে নিই। লক্ষ্য লক্ষ্য রাখবো, মধ্যপ্রাচ্যে ইসরায়েল রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয় 14ই মে 1948 সাল। রাষ্ট্রটি প্রতিষ্ঠার মূল ভিত্তি ছিল 2 নভেম্বর 1917 সালের বেলফোর ঘোষণা। বেলফোর ঘোষণা কি সেটা আমি পরে বলছি। প্রথম স্বীকৃতি দেয় ইউএসএ 1948 সাল। মুসলিম দেশের মধ্যে প্রথম স্বীকৃতি দেয় তুরস্ক 1949 সালে, এবং আরব দেশের মধ্যে প্রথম স্বীকৃতি দেয় মিশর 1979 সালে। ইসরায়েলের ভাষার নাম হিব্রু, যা বিশ্বের প্রাচীনতম ভাষা। পার্লামেন্টের নাম নেসেট। ইসরায়েলের
বর্তমান প্রেসিডেন্ট কি নাম বলো? ইসরায়েলের স্যার বর্তমান প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তো কে? বেনিয়ামিন নেতানিয়াহু, স্যার প্রেসিডেন্ট প্রেসিডেন্টের নাম আইজাক জানি না কি? স্যার। আইজাক হার্জ আইজ্যাক হার্জ হার্জগ হার্জগ আইজ্যাক হার্জগ বর্তমান প্রধান বেনিয়ামিন নেতানিয়াহু। উফ, তো গরম। ব্রুজ সম্প্রদায়ের বসবাস রয়েছে ইসরায়েলে। জেরুজালেমকে বলা হয় তিন ধর্মের পবিত্রতম স্থান। ইসরায়েলের সাথে বাংলাদেশের কোনো সম্পর্কই নাই। মোট 6টি আরব দেশের সাথে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। এক, মিশর 1979। 2, জর্ডান 1994। 3, সংযুক্ত আরব আমিরাত। 4, বাহরাইন। 5, সুদান। 6, মরক্কো। 2020। দেখা শেষ কিনা? দেখা শেষ। জি স্যার। জি স্যার, লেখা শেষ জি স্যার। স্যার ওকে, এখন সবাই মনোযোগ সহকারে শুনবে। দেখো, আমরা জানি যে 1914 থেকে শুরু করে 1918 সাল পর্যন্ত পৃথিবীতে যুদ্ধ হয়, এবং এই যুদ্ধের নাম হচ্ছে World War I বা প্রথম বিশ্বযুদ্ধ, যার অপর নাম হচ্ছে দ্য গ্রেট। ইউকে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে 1915 সালে। কেন? কারণ জার্মান সাবমেরিনের বেপরোয়া চলাচলের কারণে ব্রিটিশদের দুটি যাত্রীবাহী জাহাজ ডুবে গিয়েছিল, এবং অনেক ব্রিটিশ যাত্রী মারা গিয়েছিল।
কত সালে? 1915 সালে। তখন এই ব্রিটিশরা জার্মানিকে শায়েস্তা করার জন্য প্রথম বিশ্বযুদ্ধে ইনভলভ হলো 1915 সালে। কিন্তু ব্রিটিশরা কোনোভাবেই জার্মানিকে যুদ্ধে পরাজিত করতে পারছে না। এমন সময় 1917 সালে একজন ইহুদি বিজ্ঞানী, যে ইহুদি বিজ্ঞানীর নাম হচ্ছে জিম ওয়াইজম্যান, খেয়াল করবেন, জিম ওয়াইজ, তিনি কি করলেন, তিনি তিমি মাছের চর্বি থেকে অ্যাসিটন নামক একটি পদার্থ তৈরি করেন। সেই অ্যাসিটন কি কাজে লাগে? অ্যাসিটন হচ্ছে বোমাকে শক্তিশালী করার কাজে লাগে। এবং এই অ্যাসিটন আবিষ্কার করে কাদেরকে উপহার হিসেবে দিয়ে দিলেন? ব্রিটিশদেরকে উপহার হিসেবে দিয়ে দিলেন। ব্রিটিশরা অ্যাসিটনকে কাজে লাগিয়ে শক্তিশালী যুদ্ধাস্ত্র তৈরি করলেন এবং 1917 সালে জার্মানির উপর ব্যবহার করে জার্মানিকে প্রথমবারের মতো যুদ্ধে পরাজিত করতে সক্ষম হয়। তাহলে এই যে জার্মানিকে যে ব্রিটিশরা পরাজিত করতে পারলো আলটিমেটলি অ্যাসিটনের কারণে, সেই ওয়াইজম্যানের। এখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন কে? ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিল ডেভিড লয়েড জর্জ। এই ডেভিড লয়েড জর্জ তখন ডাকলেন কাকে? ডাকলেন জিম ওয়াইজম্যান, ডেকে বললেন, তোমার সহযোগিতার কারণে আমরা জার্মানিকে পরাজিত করতে পেরেছি, এর বিনিময়ে তোমরা কি চাও? এর বিনিময়ে তোমরা কি চাও? তখন এই তোমার হচ্ছে ডেভিড লয়েড জর্জ, তখন এই যে তোমার জিম ওয়াইজম্যান বললেন, এর বিনিময়ে আমরা তেমন কিছু চাই না, ব্যক্তিগতভাবে কোনো বেনিফিট আমি চাই না। যদি আপনারা কোনো প্রতিদান দিতে চান তাহলে আমাকে নাই ইহুদি জাতিগোষ্ঠীর জন্য দিতে পারেন। তখন ডেভিড লয়েড জর্জ বললেন, কি চাও তোমরা? তখন তিনি বললেন, সারা বিশ্বে ইহুদিরা ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন দেশে বসবাস করে সংখ্যালঘু হিসেবে, যে কারণে তারা অত্যাচারের শিকার হয়, যে কারণে তারা অত্যাচারের শিকার হয়। তাই তাদের জন্য একটা আবাসভূমি দরকার, স্থায়ী রাষ্ট্র দরকার। রাষ্ট্র গঠনের জন্য একখণ্ড জায়গা দিয়ে আপনারা সহযোগিতা করতে পারেন। তখন ডেভিড লয়েড জর্জ বললেন, কোন জায়গা তোমাদের পছন্দ? তখন তিনি বলেন, আমাদের ধর্মের পবিত্রতম স্থান বেথলেহেম, যেখানে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেন, এই বেথলেহেম জেরুজালেমের মধ্যে অবস্থিত। আপনারা এই প্যালেস্টাইনের জায়গা দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে পারেন। তখন প্যালেস্টাইন ভূখণ্ড ছিল ব্রিটিশদের নিয়ন্ত্রণ। তখন এই ডেভিড লয়েড জর্জ ডাকলেন কাকে? ডাকলেন যাকে, তার নাম হচ্ছে আর্থার জেমস বেলফোর। এই আর্থার জেমস বেলফোর ছিলেন তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। আর্থার জেমস বেলফোরকে ডেকে বললেন, ব্রিটেনে এক ইহুদি লিডার বসবাস করে এবং সেই ইহুদি লিডারের নাম কি? ব্যারন রথচাইল্ড। রথচাইল্ডকে তুমি একটি চিঠি লিখ। সো এই বেলফোর আদেশপ্রাপ্ত হয়ে চিঠি লিখলেন আর্থার, চিঠি লিখলেন ব্যারন রথচাইল্ডকে। কখন লিখলেন? 2 নভেম্বর 1917 সালে। চিঠিতে বললেন, হিজ ম্যাজেস্টিজ দ্য গভর্নমেন্ট উইথ দ্য ফেভার এস্টাবলিশমেন্ট ইন প্যালেস্টাইন অফ এ ন্যাশনাল হোম ফর দ্য জিউস পিপল। অর্থাৎ এই ইহুদি জনগণের জন্য প্যালেস্টাইনের ভূখণ্ডে ব্রিটিশরা একটি স্থায়ী আবাসভূমি গড়ে তোলার লক্ষ্যে জোরালো পদক্ষেপ গ্রহণ করবে বা পক্ষে কাজ করবে। তাহলে দেখো, এই যে 2 নভেম্বর 1917 সালে ব্যারন রথচাইল্ডকে যে চিঠি লিখলো আর্থার জেমস বেলফোর, সেই চিঠির মধ্যে ইহুদিদের জন্য একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করার কথা কিন্তু ঘোষণা করা, যে কারণে এই চিঠির নাম হয়ে গেল কি? যে কারণে এই চিঠির নাম হয়ে গেল বেলফোর ঘোষণা, যা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার মূল ভিত্তি ছিল। এরপর আমরা দেখতে পেলাম কি? এরপর আমরা দেখতে পেলাম 29 নভেম্বর 1947 সাল। 29 নভেম্বর 1947 সালে জাতিসংঘে 181 নং রেজুলেশন রেজু আরইএসও রেজুলেশন পাস হলো। এই 181 নম্বর রেজুলেশনের মাধ্যমে কি করা হলো? রেজুলেশনের মাধ্যমে প্যালেস্টাইনের ভূখণ্ডকে দুটি ভাগে ভাগ করা হলো। বলা হলো, যার 56% পাবে কারা? ইহুদিরা। 44% পাবে কারা? আরবরা। তাহলে এটা পাবে কারা? আরবরা। এই জায়গা নিয়ে আরব রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে
আর এই জায়গা নিয়ে ইহুদিদের জন্য একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। এই 56% ভূখণ্ড নিয়েই প্রতিষ্ঠিত হলো 14ই মে 1948 সালে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা বা ক্যান্সার নামে পরিচিত যে রাষ্ট্রটি, সেই রাষ্ট্রটির নাম কি? সেই রাষ্ট্রটির নাম হচ্ছে ইসরায়েল। এ কারণে দেখো, ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার মূল ভিত্তি কি ছিল? 1917 সালে বেলফোর ঘোষণা। ক্লিয়ার কি? জি স্যার। জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে। আর ইসরায়েলের সাথে যে সাম্প্রতিক সময় যে ইস্যু টিস্যু, এগুলো সবই তোমাদেরকে পড়ানো হবে হচ্ছে যখন রিসেন্ট ক্লাস নিব, তখন পরীক্ষা লাগবে। এরপরে ফিলিস্তিন লিখে আমরা আন্ডারলাইন করবো। ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণা করা হয় 15ই নভেম্বর 1988 সালে। প্রথম স্বীকৃতি দেয় আলজেরিয়া। স্যার দেশ দুইটা তো ভাগ হয়েছে 1948 সালে, কিন্তু ফিলিস্তিনের স্বাধীনতা কেন দেশ উনিশশো দুইটা আঠাশ না, সালে? ভূখণ্ড ভাগ হয়েছে। জি স্যার। নট দেশ, ভূখণ্ড ভাগ ভাগ হয়েছে। একটা ভূখণ্ড ভাগ হয়ে দুইটা দেশ হয়েছে। দুটা দেশকে না তখন সাথে সাথে মানে স্বাধীনতা ঘোষণা করা হয়নি না স্যার? না না না, বলা হয়েছে এই জায়গা নিয়ে এই ইহুদিদের জন্য একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, আর এই জায়গা থাকবে আরব দেশ। বাকি 44% থাকবে আরব দেশ। ওই ভূখণ্ড নেই 15ই নভেম্বর 1988 সালে প্রতিষ্ঠিত হয় আলাদা রাষ্ট্র। কারণ প্রথমত আরবদের টার্গেট কি ছিল? প্রথমত আরবদের টার্গেট ছিল যে না, আমরা কি করব না, আমরা প্যালেস্টাইনের কোনো ভূখণ্ডকেই অন্য কোনো মানুষকে দিব না। সে কারণে এটা অনেক পরবর্তীতে স্বাধীনতা ঘোষণা করা হয় ওই জায়গাতে, প্যালেস্টাইন লিবারেশন প্রতিষ্ঠিত হয় 1964 সালে। এর সদর দপ্তর ইয়াসির আরাফাত পিএলওর চেয়ারম্যান হন 1969 সালে। তিনি শান্তিতে নোবেল পান 1994 সালে। মারা যান 1994 সালে প্যারিসে। তাকে সমাহিত করা হয় রমা। হুম। স্যার হামাস কিভাবে প্রতিষ্ঠিত হয়, কিংবা স্যার যে ফিলিস্তিন রাষ্ট্র ছিল তাদের যে মানে ভূখণ্ড রক্ষা করার জন্য কোনো সামরিক শক্তি ছিল না? হ্যাঁ হ্যাঁ, ছিল তো, কিন্তু ইসরায়েল হয়তো পেরে ওঠে না। এগুলো আমরা টোটাল হিস্ট্রিটা পড়বো হচ্ছে যখন আমরা আরব ইসরায়েল যুদ্ধ নিয়ে পড়বো তখন।
আচ্ছা, আমাদের এশিয়া 4 ক্লাস শেষ। আমাদের আগামী ক্লাস হবে ইউরোপ পার্ট 1। হ্যাঁ, জি ইউরোপ স্যার। পার্ট 1। ওকে, তাহলে তোমাদের কিন্তু এইটার উপর পরীক্ষা কিন্তু বৃহস্পতিবার রাত 10টায়। হ্যাঁ, সকলে জি ভালো স্যার। থাকো। আল্লাহ হাফিজ।